ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাই টিভির বিশেষ আয়োজন ভোটের আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। এরই মধ্যে ভূমি ধস বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই নতুন সরকারের যে গঠন প্রক্রিয়া, নতুন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, সেসব নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমার ঠিক ডানে রয়েছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক জনাব সুলাইমান চৌধুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার ঠিক বামে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপি নেতা আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। জনাব সুলাইমান চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ভূমিধস বিজয় হয়েছে বিএনপির, ২১২ আসন তারা এরই মধ্যে তাদের নিয়ন্ত্রণে। এই যখন অবস্থা, তখন নতুন সরকার করতে যাচ্ছে, গণতন্ত্র নতুন অভিযাত্রায় যাত্রা শুরু করবে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস শেষে এই যে নির্বাচন, এই নির্বাচনের আলোকে নতুন যে সরকার, সেই সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় দর্শক শ্রোতাকে এবং বাংলাদেশের নাগরিক ভোটার বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। তারা গতকাল মনের আনন্দে, মনের সুখে, উৎফুল্ল চিত্তে, ভয়হীনভাবে ভোট কেন্দ্রে গেছেন। নিজেদের ভোটাধিকার পছন্দ মতো যিনি যাকে ভোট দিতে চান নির্বিঘ্নে গোপনে এই ভোট দান করেছেন এবং এই ভোটের ফলাফল নিয়ে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচন কমিশন, ভোটার, রাজনৈতিক দলবৃন্দ ফলাফল পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করেছেন। আমি নিজ চোখে এগুলো দেখেছি। মানুষের এত উৎসাহ, উদ্দীপনা, এটি এক অকল্পনীয়, অভাবিত একটি দৃশ্য। যে এই আপনি অকল্পনীয় দৃশ্যের কথা বলছেন, আপনি কোন এলাকায় ভোট মানে দায়িত্বে ছিলেন কিংবা পরিদর্শন করেছেন, সার্বিক যদি একটু বলেন। আমি বলছি, আমি কুমিল্লা জেলার 9 নম্বর আসন লাকসাম মনোহরগঞ্জ আসনের একটি ভোট কেন্দ্রের ভোটার। জি। এবং তার আশেপাশের ভোট কেন্দ্রগুলোও আমি হেঁটে হেঁটে, কোনো যানবাহন ছিল না, কোনো যানবাহন থাকার আমার সুযোগ ছিল না, যদিও আমার যানবাহন ছিল, ওটা বাড়িতেই পড়েছিল। জি। মানুষের উৎসাহ, উদ্দীপনা আমি দেখেছি, মানুষের উচ্ছ্বাস আমি দেখেছি। একেবারে মিলে মিশে, রাজনৈতিক বিভেদ ভুলে কোলাকুলি করা, হাতে হাত ধরে হাঁটা, চায়ের দোকানে আড্ডা দেয়া, গল্প গুজব করা, ভোট কেন্দ্রে যাওয়া। হ্যাঁ, ভোট কেন্দ্রে তো আমি অন্য ভোট কেন্দ্রে আমার ভোট দেওয়া শেষ হওয়ার পরে 400 গজের বাইরে ছিলাম। এই 400 গজের বাইরের অবস্থা আমি বলছি, ভেতরের অবস্থা অন্য কোথাও আমি ঢোকারও চেষ্টা করিনি, কারণ আমার কোনো অধিকার ছিল না। এই পরিস্থিতি দেখার জন্য যে মানুষ কিভাবে আনন্দ উপভোগ করতে পারে, মানুষ কিভাবে এই ভোটকে একটা উৎসবে পরিণত করতে পারে, এবং উৎসবে পরিণত করে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে 212টি আসন উপহার দিয়েছে। এক কথায় এটি একটি ভূমিধস বিজয়, অথবা এটি তাদের প্রাপ্য প্রত্যাশিত বিজয় ছিল। কারণ তারা ভোটারদের হৃদয়ে ঢুকতে পেরেছে, ভোটারদের হৃদয় জয় করতে পেরেছে, ভোটারদের হৃদয় জয় করে তাদের নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ তারা ভোটের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে না, আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন হচ্ছে, গণতন্ত্র এখন নতুন অভিযাত্রায় তার যাত্রা শুরু করবে, প্লাস হচ্ছে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে। এই সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? এই সরকারের কাছে আমার নয়, শুধু ভোটারদেরও প্রত্যাশা আছে। ভোটারদের এবং বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা হলো যে এই দেশে মানুষ আর নিগৃহীত হতে চায় না। এই নিগ্রহের অনেক মাত্রা আছে। ভুয়া হামলা মামলা, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপ, বিভিন্নভাবে ব্যবসায় দখলবাজি, বিভিন্নভাবে ব্যাংকের টাকা লুট করা,
বিদেশে সম্পদ পাচার করা এবং নিজের সন্তানদের পরিবারদেরকে বিদেশে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে পছন্দ করা, এমনটি বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় বিষয়ে দুর্নীতি, দুর্নীতি তো আছেই, মানুষ চায় যে নিজেরা খেটে খাবে, রোজগার করে খাবে, দুই বেলা দুই মুঠো খাবার হলেই যথেষ্ট, কিন্তু তারা শান্তিতে থাকতে চায়। এটা হলো তাদের প্রত্যাশা সরকারের কাছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। আবার ফিরবো। মোশাররফ আহমেদ ঠাকুর, কি বলবেন আপনি? ধন্যবাদ ফয়সাল ভাই। একটা উৎসব মুখর নির্বাচন, এরপরে এখন মানে ভূমিধস বিজয় এবং নতুন সরকার গঠন করতে যাওয়া সেই সরকারের কাছে প্রত্যাশা। আপনার দর্শক শ্রোতা এবং অপরবিজ্ঞ আলোচক, দেখুন যে বাংলাদেশে গতকাল যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, এটা 91 সালের চেয়েও, 91 সাল থেকে আমি ভোট দেই, আর নির্বাচন প্রত্যক্ষ করার বয়স হচ্ছে 79 থেকে। 73টা বুঝি না, 73টা যে আসতো তার কাছে একটা পোস্টার চাইতাম, সেটা একটা অন্য ইতিহাস ছিল। হ্যাঁ, পোস্টারের নতুন কাগজের গন্ধ, এটা ভালো লাগতো। তো আপনাকে বলি যে কালকে সুলাইমান ভাই যেটা বললেন, যে কালকে আমি দেখছি যে আমাদের ভোট কেন্দ্রগুলিতে আগে একটা অবস্থা ছিল যেমন গ্রামীণ টয়লেটের মতো, পাড়াগাঁয়ের টয়লেটের মতো, যাওয়ার সময় খুব দ্রুত যায়, কাজ সেরে দ্রুত বেরিয়ে আসে, ডানে বামে তাকায় না। তো কালকে আমার কাছে মনে হলো যে আমি ফজরের নামাজের পরে আর শুই নাই, তো না শুয়ে বউ, স্ত্রী, 2 সন্তান সহ আমার ভোট কেন্দ্র ছিল বিজয়নগর। একটা আমার ছেলেরটা ছিল নিদু স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে, আর আমার স্ত্রী কন্যার কেন্দ্র ছিল বদির স্কুল, বিজয়নগর বদির স্কুলে। তো আমরা বাপ ছেলে গিয়ে দাঁড়ালাম 8:30টায়। তো আমরা দেখলাম যে 2টা লাইন করা হচ্ছে, একটা হচ্ছে 35 আপ, আর 35-এর নিচে যারা, এদেরকে আরেকটা লাইনে। তো ওইটা লাইনে যে আমাদের লাইনে যারা একটু সিনিয়র বয়স্ক, কেউ অসুস্থ আসছেন, সবাই একবারে সাদরে ওনাকে আগে যাইতে দিয়ে দিচ্ছে। একটু সিনিয়র, ধরুন সুলাইমান আমাদের খুব বেশি সিনিয়র না, আবার সুলাইমান ভাই গেছে ধরুন সামনে, আরেকজন বলতেছে ভাই আসেন, বা একটু অসুস্থ, তাকে দিয়ে দিচ্ছে। আমি মোটামুটি 10 করে দুই ব্যাচ গেল, আমি পরে 3rd ব্যাচে গেলাম। তো ভোট দিলাম, ভোট দিয়ে আসলাম। যারা পুরাতন লোকজন ছিল ওদের সাথে দেখা সাক্ষাৎ হলো, কথা হলো, একটু গল্প হলো। তো আমার কাছে সবাই মনে হচ্ছে যে অতীতের সাথে যে পার্থক্যটা, যে কেউ একটা ভোট দিয়ে দায়িত্ব শেষ করছেন আগে, এইবার মনে হলো সে একটা ডিসিশন দিছে, সিদ্ধান্ত দিছে, দায়িত্ব পালন করে নেই, শুধু সে সিদ্ধান্ত দিছে। মানে সে এক একজন ম্যাজিস্ট্রেট, এক একজন জজ সাহেব, মানে সুলাইমান ভাইরা যখন কোর্টে বসতেন আর কি, আদেশ দিতেন, আদেশ দিয়ে আবার একবারে ফুল আদালতের যে বেঞ্চ অবস্থা, বেঞ্চ এবং বারের অবস্থা কি, এটা আমাদের ইয়ারা ম্যাজিস্ট্রেট সাহেবরা দেখেন যে বার খুশি কিনা, যে ওনার যে সবার সাথে দেখলাম যে আলোচনা করছে, এবং জামাত, এনসিপি, বিএনপি 3 দলই মিলেমিশে যে কোনো কাউকে আগিয়ে আনছে, বা বলছে এই একজন এই যে অসুস্থ মানুষ আসছেন, আনো, আগাই আনো। 3 দলই যে কোনো কাউকে বলছে, একটু জুনিয়র যে ছেলেটা কর্মী, ওকে বলছে যে তুমি আগে যাও, আগে। মানে একটা সৌহার্দ্য ছিল, কোনো ওই প্রতিযোগিতা যে আমার ভোটার আমি গিয়ে টান দিয়ে নিয়ে আসবো, ভাই আসেন, ধানের শীষ বা দাঁড়িপাল্লা বা শাপলা কলি, এইরকম না। বিষয়টা হচ্ছে যে একেবারে সৌহার্দ্যপূর্ণ, সবাই একটা উৎসব আমেজ, উৎসব, আত্মীয়তা, এইরকম। এইটা হচ্ছে একটা আলাদা জিনিস ভোট প্রদানের ক্ষেত্রে। ভোট প্রদানের পরেও সবার একটা গল্প, এটা আলাদা জিনিস। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে গতকালকে নির্বাচনের যে উদ্দেশ্য,
নির্বাচন সফল হয়েছে। নির্বাচনের উদ্দেশ্য আমি বলবো নির্বাচনের উদ্দেশ্য সফল হয়েছে। এখন এই যে নির্বাচন নামক জিনিসটা, এটা শুধুমাত্র ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটার পরে আছে নির্বাচনের পরে ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা আসতে পারেছে। ফলাফল ঘোষণার পরে আসবে এইটার প্রেক্ষিতে একটা সরকার গঠন, সরকারের শপথ গ্রহণ, ক্ষমতা হস্তান্তর এবং একটা পিসফুল ট্রানজিশন কমপ্লিট হওয়া পর্যন্ত টোটাল প্যাকেজ। যদি এইটা হয় আমি মনে করি যে হয়তো 16-17 তারিখও লেগে যেতে, 18 তারিখ আমার লেগে মনে হয় যেতে পারে। মির্জা ফখরুল সাহেব সুস্পষ্টভাবে বলেছেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠিত হবে। তো এইটা হলে আমি মনে করি যে পিসফুল ট্রানজিশন পর্যন্ত আমি মনে করি সবাই গতকাল সকালের যে সৌহার্দ্যটা ছিল এটা সবাই বজায় রাখবেন, রেখে সবাই এই পিসফুল ট্রানজিশনটা কমপ্লিট করবেন এবং আমরা দ্বিতীয় পর্যায়ের দিকে তাকাবো যে বাংলাদেশের জন্য, আমাদের জন্য এর পরবর্তী পর্যায়ে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সুলাইমান ভাইদের কাছ থেকে আমরা শুনবো তার কাছে। কিন্তু আপনি একটু বলবেন যে এই নতুন যে সরকারটি হতে যাচ্ছে, এই সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? মানুষের তো গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের তো প্রত্যাশা একেবারে অসীম। আমার প্রত্যাশা হচ্ছে, আমি আপনাকে বলি, আমি প্রতিটা মানুষ আমার প্রথম প্রত্যাশা হচ্ছে আমি মাথা উঁচু করে রাস্তায় দিয়ে বুক ফুলাইয়ে হাঁটতে চাই ভাই। প্রথম কথা হচ্ছে ডাল দিয়া ভাত খাই, রাস্তা দিয়ে হাইটে যাই। এইটা হলো আমার প্রথম নাগরিক চাওয়া। আমাকে কেউ চোখ রাঙাবে না, আমি আপনার এখানে কথা বলে যাব, আমি রাত্রে গিয়ে নির্বিঘ্নে ঘুমাবো, যে দরজায় আমাকে কেউ ঠোকা দিবে না, এইটা দরজাতে ধরে নিয়ে যাবে না বাড়ির থেকে, তারপরে আমার ডিবি অফিসে রেখে দিবে না, পার নাইট 25,000 টাকা, গুম হবে না, খুন হবে না। মানে প্রথম চাওয়াটা হচ্ছে নিরাপত্তা। দ্বিতীয় চাওয়াটা হচ্ছে আমি মনে করি আপনার মানুষের জন্য যে আমার বাংলাদেশে 3টা জিনিসকে দূর করা চাই। প্রথমত হচ্ছে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি। মুদ্রাস্ফীতি সরকারের হাতে থাকে, মূল্যস্ফীতির সাথে সরকারের সম্পর্ক আছে, বেকারত্ব দূর করার সাথে সরকারের, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এই 3টা দূর করার জন্য আমাদের সিনিয়র যারা, আমাদের চেয়ে সিনিয়র যারা আছেন তাদের সাথে কথা বলবেন, বসবেন। আমরা তো শেখ হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমরা বিদায় করেছি। এবং আমি আপনাকে আরেকটা ভালো খবর বলি, বিভিন্ন জায়গায় আপনি এই যে এত ভোট পড়েছে, এখানে আপনি কি মনে করেন না যে শেখ হাসিনার চ্যাপ্টারটা অপ্রাসঙ্গিক করে দিতে চায় আওয়ামী লীগ, যারা নির্দোষ আওয়ামী লীগার যারা আছে, এদের অনেকে মনে করে যে শেখ হাসিনা বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাক, নির্দোষ আওয়ামী লীগার যারা আছে তারা নাগরিক জীবনে ফিরতে চায়। এবং আমি মনে করি এই প্রত্যাশাটাকে আমাদের প্রত্যেকের, আমরা যারা সুলাইমান ভাইয়ের, আমরা পরিণত বয়সে, কিন্তু আমি 60 আপ, তো সেই ক্ষেত্রে অ্যাবাভ 60, তো অ্যাবাভ 60 আমাদের মধ্যেও একটা পরিপূর্ণতা আছে জীবনের। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে নাগরিক জীবনে একটা স্বস্তি ফিরিয়ে আনা দরকার। না জীবনে আমার যে কোনো একটা অঙ্গের মধ্যে একটা ক্ষত রেখে আমি স্বস্তিতে নাই। আওয়ামী লীগের যে এই যে দর্শন চর্চা করত, সাপোর্ট করত, এটা একটা বড় একটা অংশ। এদের মধ্যে যারা খুন খারাপি করেছেন, শুধুমাত্র লুটপাট করেছেন, মানে ফৌজদারি অপরাধ করেছেন, এরাই ফৌজদারিতে সুপর্দ হবেন, বাকিরা আমার নাগরিক জীবনে ফিরিয়ে আনতে হবে। তাইলে আমি মনে করি আমাদের এইটা স্বস্তি, আমার জনজীবনে, নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে। এই স্বস্তি ফিরিয়ে আনার জন্য তারেক রহমান নজর দিবেন না, আমি বলি নজর দিবেন। তিনি কিভাবে করবেন, কারে নিয়ে করবেন, এটা ফয়সাল ভাইকে নিয়ে করবেন না সুলাইমান ভাইকে নিয়ে করবেন, এটা উনার বিষয়। আমি মনে করি উনি প্রধান নেতা, উনাকে দেখেই মানুষ ভোট দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে সুলাইমান চৌধুরী। আপনি যদি একটু বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সামনে কিন্তু 3টি কাজ ছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। আমার মনে হয় সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, নির্বাচনটা হয়ে গেছে। কি বলবেন আপনি?
নির্বাচনটি যে শুধু হয়ে গেছে তাই নয়। আমার অত্যন্ত প্রিয়ভাজন মোশাররফ আহমদ ঠাকুর তো বলেছেন, আমার তো বয়স একটু বেশি, আমি 1962 সাল থেকে নির্বাচন দেখে আসছি। আর 54 সালের নির্বাচনের কথা আমি শুনেছি, তখন আমার বয়স ছিল 4 বছর। তো একটু একটু মনে আছে, তখন আমাদের এলাকার পাড়াগাঁয়ের আর কি যুবক শ্রেণীর লোকজনরা ভোটের প্রচারণা চালাতে গান গেয়ে গেয়ে যেত। রাতের বেলা, দিনের বেলাও, দিনের বেলা, আচ্ছা। খালে নৌকা দিয়ে গান গেয়ে যেত, খুব সুন্দর। এটা বলা যাবে না, এটা না, বলেন মুসলিম না, লীগের অসুবিধা কি? বিরুদ্ধে যাবে। আচ্ছা বলি, কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল সেটা না, জনগণের পক্ষে কিনা জি, সেটাই। যে জনগণের পক্ষে। জি, জনগণের পক্ষে হইলে আমরা শুনবো। ভোটের লাইগা দৌড়া দৌড়ি কান্দা ফিরে বাড়ি বাড়ি, সাতরাইয়া পার হইল খাল, কান্দে চোখে দিয়া তেল, আজব লীগের বাহানা। এটা ছিল তাদের গান। হ্যাঁ, চমৎকার। এই গান গাইয়া গাইয়া তারা যে প্রচার করত, তার কিছু কিছু মনে আছে। জি। 62 সালের নির্বাচন দেখেছি, এরপরে 70 সালের নির্বাচনে তো আমি নিজেই ভোটার ছিলাম, আমি ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কি একটা ভোট দিয়েছিলেন 70-এ? একটাই। অনেকে অনেক ভোট দিয়েছিল, এটা বলা হয়, বাস্তবে আমি এক ভোট কেন্দ্রে ছিলাম জি, উপস্থিত। আমি একটা বড় দলের এজেন্ট ছিলাম। তখন আপনি সিভিল সার্ভিসে? না, আচ্ছা, জি, সার্ভিসে আসছি অনেক পরে। একটা বড় দলের এজেন্ট ছিলাম। তো আমরা আলাপ সালাপ করে নিয়েছিলাম, ভোটের জন্য উৎসুক তো সবাই, এবং ভোটার টার্ন আউটও ব্যাপক, একজন ভোটারও বাদ যায়নি। আর তখন মজার বিষয় ছিল, প্রতি ইউনিয়নে ভোট কেন্দ্র একটা, জনসংখ্যা অনেক কম ছিল, ভোটার অনেক কম ছিল, জি, সকলেই ভোট দিয়েছে। যাক, আপনি অনেক ভোট দেখেছেন। অনেক ভোট দেখেছি। আমার দেখা শ্রেষ্ঠ ভোট এই 2026-এ, এই 2026-এ, গতকাল যেটা অনুষ্ঠিত হলো। হ্যাঁ, আমি অন্তর্বর্তী সরকারকে, বিশেষ করে নির্বাচন কমিশনকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর, এত অংশগ্রহণমূলক, এত আন্তরিক, এত ভয় ডরহীন, এত উৎসাহ ব্যঞ্জক একটি নির্বাচনের আয়োজন তারা করতে পেরেছেন। জি, এরপরে আমাদের যে প্রত্যাশা, সেটি তো আমার প্রিয়ভাজন মোশাররফ আহমদ ঠাকুর বলেছেন, আমরাও তাই চাই। সরকার জনগণকে নিয়ে, যেই জনগণ তাদের নিজের অধিকারকে প্রয়োগ করে নিজের অধিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আগত সরকারের কাছে হস্তান্তর করেছে ভোটের মাধ্যমে, জি, সেগুলি যেন কোনো অবস্থাতে বিঘ্নিত না হয়, মানুষের অধিকার যেন বিঘ্নিত না হয়। মানুষ খুব বেশি চায় না। আর মোশাররফ আহমদ ঠাকুর সাহেব যে 3টি বিষয় বলেছেন, এই যে মানুষের কর্মসংস্থান করা, তারপরে মানুষ যেন বেকারত্ব দূর করা, তারপরে মূল্যস্ফীতি কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, এটি কোনো কঠিন কাজ নয় সম্মিলিতভাবে করলে। আর যদি বেকারত্ব দূর করা যায়, মানুষের যখন কর্মসংস্থান হয়, তখন মানুষের পকেটে পয়সা আসে, তখন মানুষ পণ্য কিনতে পারে। এই পণ্য কিনতে না পারার যে যাতনা, এটা থেকে তারা মুক্তি পাবে, এবং পণ্য কেনার মাধ্যমে অর্থনৈতিক লেনদেন ব্যাপকভাবে বেড়ে যাবে। অর্থাৎ একেবারে র মেটেরিয়াল, মেশিনারিজ থেকে শুরু করে এই ফিনিশড গুডস, মানে উৎপাদিত পণ্য পর্যন্ত ভোগ করা, এটার যে বিশাল সাইকেল, এই সাইকেলটা সচল হবে, প্রত্যেকেই আমরা উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে মোশাররফ ঠাকুর। আপনি যদি একটু বলেন, এই সরকারের আকারটা কেমন হওয়া উচিত? মানে আপনি একটু বলবেন যে এই সরকার কি নবীন প্রবীণের মিশ্রণে একটা নতুন অবয়ব দেবে? কারণ মানুষের প্রত্যাশা তো অনেক, চ্যালেঞ্জও কিন্তু এই সরকারের সামনে নিঃসন্দেহে অনেক। এই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য নবীন কেমন হবে? আমি আপনাকে বলি, আমি তো 91 সাল থেকে গভর্নমেন্ট বুঝি। মানে আমাদের ব্যাচটা আপনাদের বিসিএসে প্রশাসনে আমাদের ব্যাচটা ছিল 9th ব্যাচ দিয়ে স্টার্ট হয়েছে। তো ম্যাডাম আইসা আবার 3 বছর বাড়ালেন, 27 থেকে 30 করলেন। তো আমাদের বন্ধু যারা ভালো, ওই সময় যারা ভালো 9 ব্যাচে যারা ভালো ক্যাডার পাই নাই, এরা 12-13 আসলো।
কেউ পুলিশে হলো, কেউ ট্যাক্সে হলো এসে 13-এ। তো কেউ এই জন্য কেউ প্রশাসনে গেল। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আপনাকে বলছি এই জন্য যে 13 ব্যাচ পর্যন্ত তারা আমাদের ব্যাচের প্রায় সবাই বাড়িতে চলে আসছে। হ্যাঁ, সচিব হয়ে গেছে। না, কেউ সবাই retirement- বাড়িতে চলে আসছে, নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসছে অপশন নিয়ে। তো এই জন্য আমি বলছি যে আমি গভর্নমেন্টের হায়ারার্কিটা বুঝি, এবং ওই সময় যে গভর্নমেন্টের যে সাইজ ছিল, এক একটা মন্ত্রণালয়ের যে সাইজ ছিল, এখন এক একটা ডিভিশনের সাইজ এইরকম। তখন গভর্নমেন্টের বাজেট ছিল প্রায় 60,000 কোটি টাকা, এখন গভর্নমেন্টের বাজেট হচ্ছে 6,70,000 কোটি টাকা, মানে 10 গুণের চেয়ে বড়। অনেক। 6,90,000 কোটি টাকা একদম। হ্যাঁ, 6,90,000 কোটি টাকা, মানে না, 10 এবার গুণ, মনে হয় 7,90,000 কোটি, 8 লক্ষ মানে প্রায়। মানে গভর্নমেন্টের সাইজটা, ইকোনমির সাইজ, গভর্নমেন্টের সাইজ, বাজেটের সাইজ, বাস্তবায়নের সাইজও প্রায় 10 গুণের চেয়ে বড়। তো আমি বলতেছি 91 সালে যদি 30 জন মন্ত্রী দিয়ে চলে, 30-35 জন মন্ত্রী, তো এটা 350 মন্ত্রী তো আর বানাবেন না। তো এটা তো অ্যারাউন্ড, আমি বলি গভর্নমেন্টের যে সাইজটা, মন্ত্রী পরিষদের সাইজটা অ্যারাউন্ড 60-র ভিতরে থাকবে আমার আইডিয়া। আর অভিজ্ঞতার যে দাম, যে এটা তো অবশ্যই আছে, যারা পুরাতন অভিজ্ঞ, গভর্নমেন্ট চালানোর ক্ষমতা, যে যাদের অভিজ্ঞতা নামের আছে, পেছনে কালিমা নাই, যারা দুর্নীতিমুক্ত, দুর্নীতিমুক্ত, তারা স্বচ্ছ, থাকবেন। হ্যাঁ। তাদের সাথে ইয়াং এনার্জেটিক পড়াশোনা জানা যারা আছেন, দেশ বিদেশে পড়াশোনা করেছেন, এদেরকে গভর্নমেন্টে নেবেন। এবং সব ক্ষেত্রে আমি মনে করব যে এইটা যেন মৌরুষি পাট্টা না হয়ে বসে, গভর্নমেন্টের মন্ত্রিত্ব বা কোনো কিছুই যেন এটা মৌরুষি পাট্টা না, যে একবার পাইছি এটা আর ক্যান্সেল করা যাবে না। যদি কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়, সাথে সাথে তিনি রিজাইন করবেন। রিজাইন করবেন, অথবা তাকে নামিয়ে অথবা দেওয়া হবে। নামিয়ে দিবেন, দিয়ে নতুন ভালো এনার্জেটিক সৎ। প্রথম হচ্ছে আমি মনে করি যোগ্যতার 1 নম্বর মাপকাঠির নাম হচ্ছে অনেস্টি। হ্যাঁ, সততা থাকতে যোগ্যতার হবে। 1 নম্বর মাপকাঠি হচ্ছে সততা। 2 নম্বর যোগ্যতা, তিনি কতটা দক্ষ। দক্ষতার প্রথম মাপকাঠির নাম হচ্ছে সততা। এটাকে যেন দেওয়া হয়, এরপরে বাকিগুলি অন্যান্যটি দেখবেন তিনি ভালো পড়াশোনা জানেন, ওই বিষয়ে জানেন কিনা, তার জানার আগ্রহ কেমন আছে, শিখার আগ্রহ কেমন আছে, এইগুলো মিলিয়ে আমি মনে করি একটা গভর্নমেন্ট হবে। তো আরেকটা আমি আপনাকে এই বছর আরেকটা নতুন জিনিস আপনাকে আমি বলি, সুলাইমান ভাই আছেন, এই জন্য আমি আলোচনার লোভটা সামলাতে পারছি না। সেইটা হচ্ছে যে এইবার তো আওয়ামী লীগ অ্যাবসেন্ট, মানে সেকুলার রাজনীতির যে একেবারেই লাইসেন্স, একক লাইসেন্স, এটা অ্যাবসেন্ট হয়ে গেল। তো নির্বাচনটা রীতিমতো হয়ে গেল যে ভাইয়ে ভাইয়ে, ঘরের ঘরের মধ্যেই হলো, মানে জামাত, বিএনপি, এনসিপিও আমাদের সন্তান। তো সেই ক্ষেত্রে যে নতুন যে সমস্যাটা দাঁড়ালো, যে শব্দটি হচ্ছে অনেকটা ধর্মের ব্যবহার কেউ করেছেন, আবার বিএনপি ধর্মীয় মূল্যবোধের রাজনীতি বলে, যে আমরা বিএনপি বলে যে মূল্যবোধের রাজনীতি করি। যেমন আমি ভাইকে আসসালামু আলাইকুম বলি, আদাব বলি, আমি এটা ধর্মীয় মূল্যবোধ, কিন্তু সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, ভ্যালু বেসড পলিটিক্স। এই জায়গাতে যে আমাদের আলেমরা যে একটা শেষের দিকে ভূমিকা রেখেছেন, বিশেষ করে বাইতুল মোকাররমের মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক, হেফাজতে ইসলামের বাবুনগরী, তারপরে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, তারপর আব্বাস এনায়েতুল্লাহ আব্বাসী, এরা যেটা বলেন যে আপনারা কেউই শুধুমাত্র ধর্মীয় নামের কারণে কাউকে ভোট দেবেন না, আপনারা প্রত্যেকের কার্যক্রমকে দেখে ভোট দেবেন। এই যে আমাদের আলেমদের যে একটা উপলব্ধি, সুচিন্তিত একটা মতামত, যে এই যে নতুন একটা উপলব্ধি, যে তাদের যে অবদান, যে এই যে এটা আমার মনে হয় যে এটা নতুন করে আমাদেরকে একটা ভাবনা শিখিয়েছে, যে একটা নতুন ভাবনা পলিটিক্সে যোগ করেছে, যে শুধুমাত্র নাম দেখেই ভোট দেবেন না, রাইট, নাম দেখেই ভোট দেবেন না, মানুষ দেখে ভোট দেব, মানুষের কার্যক্রম বিবেচনায় নেবেন, তার
আমল আকিদা এগুলোকে বিবেচনায় নেবেন, ইমানকে বিবেচনায় নেবেন, নিয়ে সব মিলিয়ে ভোট দেবেন। অসংখ্য ধন্যবাদ। ফিরবো আপনার কাছে। সরকারের আকার কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি একজন দক্ষ আমলা ছিলেন, সাবেক সচিব, আপনি প্রশাসনের সব পর্যায়েই কাজ করেছেন, জেলা প্রশাসনে ছিলেন, আপনি একেবারেই আমার প্রিয় ভাজন মোশাররফ আহমেদ ঠাকুর তো বলেছেন ৬০, আমি বরং আর একটু বেশি বলবো। বাস্তবতার নিরিখে মানুষের সমস্যাগুলো আগের চাইতে অনেক বেশি, অর্থাৎ সাধারণ মানুষের সমস্যা কি কি, রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষের কাছে যাওয়াতে এই সমস্যাগুলি উঠে এসেছে। বর্তমানে আকার আপনি যেটুকু দেখতে পাচ্ছেন, উনি তো বলেছেন 10 গুণ বেড়েছে, এটা মিনিমাম আগামী 5 বছরের মধ্যে আরো 5 গুণ বাড়বে আকার, সরকারের আকার। সেই হিসাবে আমি মনে করি, কিন্তু আকার যত বাড়বে ব্যয় তত বাড়বে, প্রশাসন মাথাভারী হয়ে যাবে, মানুষের কর্মসংস্থানও তো বাড়বে, মানুষের নতুন নতুন চাকরি হবে, না একটা মানুষ মন্ত্রণালয়কে কর্ম তিনটা পাবে। মন্ত্রণালয় করা তো যৌক্তিক না। জি, একটা মন্ত্রণালয়কে ভাঙা 3টা মন্ত্রণালয় করা, সেটা কি যৌক্তিক? আপনি কেন অযৌক্তিক বলবেন? আপনার অযৌক্তিক বলার কি কি যুক্তি আছে? একটা মন্ত্রণালয় কি কি দায়িত্ব পালন করে, তার চার্টার অফ ডিউটি কি, আরো কি কি যোগ করা উচিত, মানুষের চাহিদা কি কি, সেগুলিও এখানে আনা উচিত। তখন আপনি বুঝবেন যে এইটা কি এক মন্ত্রণালয় দিয়ে হবে, নাকি এই মন্ত্রণালয়কে 3 ভাগে ভাগ করা লাগবে। খামাখা ভাগ করার প্রশ্নই আসে না। মানুষের প্রয়োজনীয়তা, মানুষের চাহিদা এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে মানুষের এই চাহিদার বিপরীতে তাৎক্ষণিক তাদেরকে সেবা দানের সক্ষমতা বিবেচনা করেই আপনি নির্ধারণ করতে হবে যে আপনি এক মন্ত্রণালয়কে কয় মন্ত্রণালয়। কিন্তু কেউ কেউ বলে অনেক পদ সৃষ্টি করা, এখানে নিয়োগ দেয়া, নিয়োগের নামে নিয়োগ বাণিজ্য দেয়া, এই সব কারণেই অতীতের সরকার মন্ত্রণালয়গুলোকে ভাগ করেছে, বিভিন্ন দপ্তর করেছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? আপনি একটু অন্যদিকে গেছেন, নিয়োগের নামে নিয়োগ বাণিজ্য করা, এই বাণিজ্যটা হলো অবৈধ একটা পন্থা। অবশ্যই, হ্যাঁ। এই অবৈধ পন্থায় আমরা বর্তমান সরকারকে যেতে দেব না, আমরা তাদেরকে টেনে ধরে রাখবো। দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলছি, আপনারা ঠিক মতে চলেন, আপনারা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেন, এবং যোগ্যতার ভিত্তিতে কিভাবে নিয়োগ দিবেন, নিয়োগের বিভিন্ন বডি আছে, সেই বডিগুলিকে যদি আরো পরিশুদ্ধ করার দরকার হয় অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। বিগত সরকার অর্থাৎ স্বৈরাচারী সরকার যা করেছে, আমাদের প্রশাসন, প্রশাসনিক কাঠামো, নিয়োগ, যোগ্যতা, ক্ষমতা, দায়িত্ব, সেবাদানের মানসিকতা, এগুলো সব ধ্বংস করে দিয়েছে। অতএব এই সরকারের জন্য একটু কঠিন হলেও অল্প সময়ে পারবেন যদি তারা যোগ্য দক্ষ লোককে উপযুক্ত জায়গায় বসায়, প্রবীণ এবং নবীনের একটা চমৎকার সমন্বয় করেন, অভিজ্ঞদেরকে কাজে লাগান। নবীনদের মধ্যেও অনেক অভিজ্ঞ আছেন, তাদেরকেও যেন কাজে লাগান। সঙ্গে সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করাটা বড় একটা চ্যালেঞ্জ নয়, যদি মন মানসিকতা থাকে অতি দ্রুততার সঙ্গেও করা সম্ভব। যদি ওনারা তা করেন, এই কর্মসংস্থানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যে প্রতিভা লুকিয়ে রয়েছে সেগুলি বেরিয়ে আসবে। তারা দেশের সেবায় তাদের কর্মের মাধ্যমে অবদান রাখবেন। অবদান রাখলে তাদের নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যেমন ভালো থাকবে, তেমনি দেশের মানুষও তাদের কল্যাণকর কাজের সুবিধা ভোগ করে ভালো থাকবে। তখন একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, মোশাররফ আহমেদ ঠাকুর। ছোট্ট করে যদি একটু বলেন, প্রতিবারই তো নির্বাচনের পর যে দল জয়লাভ করে, আর ভূমিধর জয় সে তো একটা মানে অন্যরকম অবস্থা, এরপর বিজয় মিছিল করে, কিন্তু বিএনপি বিজয় মিছিলে গেল না। এটা কি বার্তা দিচ্ছে? মানে নতুন বন্দোবস্তের পর নতুন গণতন্ত্রের অভিযাত্রায় এটা নতুন কোনো নির্দেশনা? আমি মনে করি যে আপনি বিজয়টা যে পালন করবেন, কি বিজয় পালন করবেন, কার বিরুদ্ধে কে বিজয়? আমার কথাটা হচ্ছে আপনি ফ্যাসিজমের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয়, এটা এই হিসাবেও আপনি পালন করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা আপনার ঈদের চাঁদ দেখছেন, রোজার চাঁদ দেখছেন কোন সময়? দেখেছি।
রোজার চাঁদ দেখেছি। রোজার মাসে চাঁদ যখন আসে, হ্যাঁ। চাঁদ দেখলে খুব খুশি হই। হ্যাঁ। আর কানে কানে ভিতরে ভিতরে মনে হয় রোজাও কিন্তু 30টা রাখতে হবে। হুম। তো এই তো শুরু হলো, চাঁদ দেখলেন মাত্র, এটা রমজানের চাঁদ দেখলেন, ঈদের চাঁদ না। বিজয়ের রোজার চাঁদ দেখলেন, 5 বছর দায়িত্ব পালন করবেন, এতে কতজনের চোখের পানি নাকের পানি এক হবে। হ্যাঁ, যদি রোজা 30টা রাখতে পারেন তাহলে ঈদের চাঁদ দেখবেন এবং তখন আনন্দ করবেন। তখন আনন্দ করবেন। আমার কথা হচ্ছে এটা, দায়িত্ব পালনের শুরু হলো, যাত্রা শুরু হলো আপনার। এই দায়িত্ব পালনের কথা মনে হলে আমি মনে করি সবাই শঙ্কিত হবেন যে আমি যেন দায়িত্বটা, আল্লাহ যেন আমাকে সঠিকভাবে পালনের তৌফিক দেয়। এক নম্বর কথা। আপনাকে আরেকটা কথা বলি যে ভাই তো সংস্থাপন জনপ্রশাসনের মন্ত্রী ছিলেন, সচিব ছিলেন। আপনি দেখুন যে হোম মিনিস্ট্রিকে আমি তো মনে করি ইমিডিয়েট ভেঙে যে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন মন্ত্রণালয়, একটা এই ডিভিশনটাকে একটা ছোট মন্ত্রী দিয়ে আলাদা করে দেওয়া উচিত। কারণ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনে আপনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকেন, প্রতিদিন দেখবেন যে সকালে যে বিদেশিদের এত কাজ থাকে ইমিগ্রেশন সংক্রান্ত, এবং পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনকে ইমিডিয়েট আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাই ফেলা উচিত। তো এই জন্য এইরকম বহু মন্ত্রণালয়ে বহু ডিভিশন আছে যে এইগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে নেশনের জন্য যে এইগুলাকে এই বড় মন্ত্রণালয়ের চাপের অধীনে রাখা ঠিক না। তো এই জন্য আমি আপনি বলছি যে আপনি যেটা বললেন, বাণিজ্য খারাপ জিনিস, কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য পুনর্বিন্যাস করা, আমি মনে করি প্রতিনিয়তই পুনর্বিন্যাসের চিন্তা করা উচিত। তো এই জন্য আমি আপনাকে একটা যেমন বললাম যে পাসপোর্ট আপনি হোম মিনিস্ট্রি ভেঙে দিতে পারেন, যে পুলিশ বিডিআরকে আলাদা মন্ত্রণালয় করা যায় হোম মিনিস্ট্রি ভেঙে। হ্যাঁ, জি। তো এই জন্য আমি আপনি বলছি যে এইগুলোকে নতুন করে পুনর্বিন্যাস, যারা আমাদের প্রশাসনে অনেক দক্ষতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এদেরকে নিয়ে তারেক রহমান বসবেন, বসে আমি মনে করি নতুন নতুন কর্মবিন্যাস এইগুলো করবেন, করে এবং দ্রুত, এগুলোর কোনো সময় নাই আর কি, দ্রুত যেতে হবে। এবং যেখানে যেটা পুনর্বিন্যাস করা দরকার, এটা ভাঙ্গা না, ভেঙ্গে তৈরি করা না। আমার কথা হচ্ছে যে আপনি কাজের পুনর্বিন্যাস করবেন এবং নতুন মন্ত্রণালয় নতুন কাজের জন্য বিন্যস্ত করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি এই যে আমি যে পুনর্বিন্যাসের বিষয়ে তো আপনি বলেছেন, এই যে বিজয় মিছিল করলো না, এই বিষয়টাকে আপনি মানে কি বার্তাটা দিচ্ছে? আরে ভাই, বিজয় তো হয়েছে এই বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মালিকদের। বিজয় হয়েছে জুলাই যোদ্ধাদের। তারা এই বিএনপির উপরে একটি কঠিন বোঝা এবং দায়িত্ব চাপিয়ে দিয়েছে। বিএনপি ঠিক পথেই হাঁটছে আমি মনে করি, যে আমি কিসের বিজয় উল্লাস করব। বিএনপি, আমার তো কোনো বিজয় হয় নাই, বরং আমাকে যে দায়িত্ব দিয়েছে, যে ভার দিয়েছে, আমি এটা কিভাবে বহন করব। যার জন্য ওনারা আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, শুকরানা নামাজ আদায় করেছেন আল্লাহর কাছে অথবা প্রভুর কাছে, যার যে ধর্ম, সেই প্রার্থনাগুলি করেছেন এবং সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। মানে আর এই প্রস্তুতিটা হইল, আমাদের দেশে একটা প্রবাদ আছে, আনখন্তা দে মাটি, কিসের এত কান্নাকাটি। কেউ মানুষ যদি আল্লাহ না করো কেউ যদি মারা যায়, তাহলে আপনি যদি অপেক্ষা করেন, তার লাশটি গলে যাওয়ার, দুর্গন্ধ ছড়াবার সম্ভাবনা থাকে। অতএব দ্রুত মাটি দিয়ে দিতে হবে। সমস্যা যেগুলি আছে সেইগুলিও দ্রুত সমাধানের রাস্তা বের করে দ্রুত সমাধানও করতে হবে। আর সমাধান করতে যদি না পারে, জনগণের কাছে তো তারা জবাবদিহি করতে হবে, দায়ী হবেন। সুতরাং মোশাররফ ঠাকুর, আপনি যদি একটু বলেন, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি? নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি? আমি মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দেখুন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি একটু কঠিন বলি, এই গত সরকার, ডক্টর ইউনূস সরকার, আমাদের এই পরবর্তী সরকারের জন্য কতগুলো কাটা বিছিয়ে গেছেন।
গত 25 দিনে তিনি 64টা প্রকল্প স্বাক্ষর করেছেন, অনুমোদন করেছেন। তার মধ্যে বোয়িং থেকে মাত্র তিনি 14টি বিমান ক্রয় করার আদেশ গ্রহণ দিয়েছেন 37,000 কোটি টাকা। 25টি বিমান, বোয়িং থেকে 25টি বিমান মার্কিন, যে 37,000 কোটি টাকা। তো এই যে বিমান কোথায় কোথায় চলে, ভাইও জানেন, আপনিও জানেন, বেসিক্যালি আমাদের এইটা কোনো ফ্লাইং হাব না, এটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের এখানে শ্রমিকরাই বেসিক্যালি আসা যাওয়া করে, আমাদের এখানে তেমন ট্যুরিজম নেই। তো আপনি কোথায় এই এতগুলো বিমান চালাবেন? এইটার ঋণের বোঝা তো আমাকে, আপনাকে, ওনাকে সবাইকে টানতে হবে। এই যে আপনি যে কোথায় কি এই যুদ্ধ কি বলে যুদ্ধ জোটে যোগ দিবেন, কখনো বললেন পাকিস্তান সৌদি যুদ্ধ জোটে যোগ দিবেন, কখনো বললেন বাঁকায় পড়লে আপনি বলতেছেন পাকিস্তান সৌদি টার্কি যুদ্ধ জোটে যোগ দিব। আমার 77, 78, 79 সালে যখন আমার রাষ্ট্র নবীন রাষ্ট্র এবং সেই নবীন রাষ্ট্রের অস্তিত্ব কু পাল্টা কু এগুলোতে বাকশাল পাল্টা বাকশাল এগুলো নিয়ে আমরা যখন সংকটাপন্ন, তখন আমরা যুদ্ধ জুটে যাই নাই। আমি কী জন্য ওইসব কিছুতে যাব? আপনি বললেন যে বহু কিছু পরবর্তী সরকার এসে করবে, বাট কেনাকাটার যা বিষয় আছে, কমিশনের যা বিষয় আছে, সবগুলি আপনি করে গেলেন। তো এই জন্য আমি আপনাকে বলছি, এই কাটা বিছানো কাটা এইগুলো উঠাতে গভর্নমেন্টের 1 বছরের বেশি সময় লাগবে। তো গেল একটা, আপনি বন্দর বিক্রয় করে গেলেন 30 বছরের জন্য, 15 বছর এক্সটেনশন কী জন্য করবেন? আপনি করিডোরের জন্য আপনি ব্যবস্থা করে গেলেন, এইগুলো আমি আপনি বলতেছি। তারপর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্কের একটা বেড়াজাল, এইগুলোকে আপনার একটা, আমি আপনি বলি যে আজকে অনেকে অনেক উগ্র কথাবার্তা বলেন যে সমর সেনের অপহরণ করতে গিয়ে অ্যাবডাকশনের জন্য 4 জন জাসদ কর্মী মারা গেলেন। তা আজকে আপনি বলেন তো, জাসদের এরা ইন্ডিয়ানপন্থী না জিয়াউর রহমান সেদিন সমর সেনের অপহরণ ঠেকাইতে গিয়ে যে 4 জন মারা গেল, জিয়াউর রহমান ইন্ডিয়ানপন্থী? কে ইন্ডিয়ানপন্থী? আজকে তো প্রমাণ হলো দিল্লিপন্থীকে, যারা সেদিন সমর সেনকে অপহরণ করতে গিয়েছিল এরাই দিল্লিপন্থী। তো এই জন্য আমি আপনাকে বলি, রাষ্ট্র পরিচালনা হচ্ছে যে একটা কঠিন গুরু দায়িত্ব। এটা সব কথাই বলা যায় না, সব কিছুই করা যায় না, তার মধ্যে জনগণের সপক্ষে সব কাজ করতে হয়। আমি মনে করি বাংলাদেশের জনগণের স্বার্থের প্রশ্নে বিএনপি এক বিন্দুও ছাড় দেবে না। প্রত্যেকের সাথে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাম্যতা, ন্যায্যতা, সমতা এবং ন্যায্যতাকে সবচেয়ে অগ্রাধিকার দিবে। অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। অর্থনীতিও একটা ন্যায্যতার ভিত্তিতে, একটা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতির দায়িত্ব বিএনপির কমিটমেন্ট আছে, এটা করবেন। বিএনপির 31 দফা যে এটা আছে এটা করবেন, এবং বিএনপির যে ইস্তিহারের যে কথাগুলি আছে, কমিটমেন্টগুলি আছে, এইগুলি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপর স্বাস্থ্য কার্ড। আপনি জানেন যে ভাই ইয়াতে ছিলেন, ডিসি ছিলেন, অনেক কৃষক চৈত্র মাসে বলে বাবা বৈশাখ মাসের দানটা পাই, তারপর তোর চিকিৎসা করাবো। আমার গ্রামের কৃষক যেন তার সন্তানের চিকিৎসার জন্য যেন এই বৈশাখ মাসের ধান উঠানোর অপেক্ষা করতে না হয়, এইটা যেন হয়। আমি বলছি যে এই যে বিএনপির যে কমিটমেন্ট, ইস্তেহার ধরে ধরে, লাইন ধরে ধরে এইটা বাস্তবায়ন করতে হবে। আমি মনে করি এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিএনপির সামনে এখন কি চ্যালেঞ্জ? সরকারে যাওয়ার পর সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ। জনাব মোশাররফ আহমদ ঠাকুর তো বেশ কিছু বলেছেন, এগুলো তো অবশ্যই চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জগুলি হলো এই যে কাঁটা আছে পথে, এগুলি অপসারণ করা, রাস্তাকে মসৃণ করা, চলাচলের যোগ্য করে নেয়া এবং সঠিকভাবে চলাচল করা, জনগণও যেন চলতে পারে সেই ব্যবস্থা করা। একদিনে হবে না, এটা আমরাও বুঝি, বাট শুরুটা প্রথম দিনেই করতে হবে। বিড়াল মারতে প্রথম রাতেই মারতে হবে যদি পারেন। এবং মানুষের চাহিদা অনুযায়ী, উনি তো বিএনপির 31 দফার কথা বলেছেন, এটার সঙ্গে বিএনপি এই নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে,
সেই ইস্তেহারে যে অঙ্গীকারগুলো করেছেন সেগুলি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমি 31 দফার কথা, যেহেতু এটা বিএনপির 31 দফা, এই জন্য বলতে পারি যে না, এটা তো আমার না, কিন্তু জনগণ তো নির্বাচনী ইস্তেহার দেখে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করে এই কাজগুলি করে যাওয়ার জন্য এই মালিকেরা নির্দেশ দিয়েছে। রাষ্ট্রের মালিক তো জনগণ, তারা নির্দেশ দিয়েছে যে এগুলি আপনি করেন। তো বিএনপি ওগুলো থেকে সরবে কিভাবে? কাজে তাদের যে অঙ্গীকার, ইস্তেহার বলেন, এই 31 দফা বলেন, যে 31 দফাও তাদের অঙ্গীকার, তার আলোকেই তো তাদের ইস্তেহার হয়েছে। তো এগুলি বাস্তবায়ন করতেই হবে, এবং বাস্তবায়ন করতে যত বাধাই আসুক না কেন এগুলি অত্যন্ত ঠান্ডা মাথায় মোকাবেলা করা লাগবে। আপনি বিড়াল মারার কথা বলেছেন, বিড়াল প্রথম রাতেই মারতে হবে, কিন্তু প্রতিবেশী দেশ ভারত, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে অভিনন্দন জানিয়ে বলেছেন যে দুদেশের সম্পর্ক জোরদার করবার ক্ষেত্রে এখন তাদের সঙ্গে আমাদের সম্পর্কের বেস লাইনটা কি হওয়া উচিত? আমাদের সম্পর্কের বেস লাইন তো আমার প্রিয়ভাজন তো বলেছেন সাম্যতা ন্যায্যতার ভিত্তিতে, তার সঙ্গে যোগ করে আমরা বন্ধু সুলভ সম্পর্ক বজায় রাখতে চাই। ওনারা আমাদের প্রতিবেশীর সঙ্গে আমরা যদি, আল্লাহ না করুক, আমরা এটা করি না, বাংলাদেশ এটা করে না, কখনো করেনি, যে শত্রুতা করা প্রতিবেশীর সঙ্গে। কিন্তু আমরা দেখি আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা আমাদের প্রতিবেশী, তারা কেউ এই শত্রুতাটা প্রকাশ্যে না বললেও বিভিন্ন কাজকর্মের মাধ্যমে করতে চায়। সেটি যেন না করেন, আমরা বন্ধু হয়ে যাই, বন্ধু হয়ে আমাদের কার কি সমস্যা আছে আমরা মনের ভাব আদান প্রদান করি, বিবেচনা করি, এবং বন্ধুত্বের কাজ পরস্পর হাত বাড়িয়ে শুরু করে দেই। অসংখ্য ধন্যবাদ মোশাররফ ঠাকুর। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আপনি যদি একটু শেষ কথা বলেন, বিড়ালকে প্রথম রাতে মারার আমি তো বিড়ালকে ভীষণ পছন্দ করেন, মারার কথা চিন্তাই করেন না। আমার বাসায় অলরেডি 7টা বিড়াল আছে, জি, দেশি বিদেশি। সেই গল্প আরেকদিন শুনবো। আজকে আপনি বিড়াল লালন করেন, এখন কোনো অবস্থাতেই বিড়ালের গায়ে হাত দেওয়ার পক্ষে নেই। আর আমি যদি লাঠি আমি যদি লাঠি নিয়ে বিড়ালকে মারতেও যাই, আমার বিড়াল বিশ্বাস করে না আমি তাকে মারবো। তো যাই, আমি আপনার বলছি, এটা তো প্রতীকী কথা যে একজন স্বামী বিয়ের প্রথম রাত্রে, গল্পটা বলে দিই আমি বরঞ্চ, যে তিনি একটা লাঠি হাতে বিড়াল এদিকে ওদিকে পিটাচ্ছেন, তো স্ত্রী বলছেন যে কেন, কি করছো? বলে না, একটা বিড়াল ঢুকছে, তো এইদিকে ওদিকে বাড়ি দিচ্ছেন, বেসিক্যালি বিড়ালের গায়ে বাড়ি দেন নাই। তো সবাই বুঝলো যে জামাই যে রাগী, জামাই খুব রাগী, তেজি জামাই। বাইরে থেকে আওয়াজ পেয়ে, তো আওয়াজ পেয়ে যে বিড়াল না ঢুকতেই বিড়ালের ছায়া দেখেই পিটাচ্ছে, পিটাপিটি করছে। তো এটা হচ্ছে যে গভর্নমেন্টের মেজাজ দেখানোর জন্য, সত্য ন্যায়ের পক্ষে গভর্নমেন্ট একেবারেই দৃঢ় থাকবেন, সততা ন্যায়ের পক্ষে যেন দৃঢ় থাকেন, এইটাই হচ্ছে বিড়াল মারার কথাটার মূল বক্তব্য আর কি। তো এই জন্য আমি বলছি যে যেন সততা ন্যায়ের পক্ষে, যেমন দুষ্টের দমন প্রশ্নে যেমন শিষ্টের লালনের বিষয়েও তেমনি একবার দৃঢ়চেতা থাকবেন, এবং এটাতে নিরাপোষ থাকবেন, আপোষহীন থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো আপোষহীন নেত্রী হিসেবে যে অভিহিত হয়েছিলেন গণমানুষের পক্ষ থেকে, আমার মনে হয় যে তার উত্তরাধিকার তারেক রহমান নিঃসন্দেহে সেই আপোষহীন ভূমিকা নিয়েই দেশকে এগিয়ে নেবেন, এবং শক্ত হাতে দুষ্টের দমন, শিষ্টের লালনে তৎপর হবেন। জনাব সুলাইমান চৌধুরী এবং মোশাররফ আহমেদ ঠাকুর আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শেষ করব ভোটের আলাপ, এবং এই শেষেই হচ্ছে এ পর্বে মাই টিভির ভোট নিয়ে বিশেষ আয়োজনের শেষ পর্ব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাই টিভির সঙ্গেই থাকবেন।